বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে কিউবায় চলছে 9 দিনের রাষ্ট্রীয় শোক। বিশ্বের নানা প্রান্তে লাখো মানুষের শোক ও শ্রদ্ধা। উইসকনসিনের ভোট পুনর্গণনা প্রক্রিয়ায় জিল স্টেইনের সঙ্গে অংশ নেবে হিলারি শিবির। নিজের লাভের জন্য সমর্থকদের কাছ থেকে চাঁদা তুলছেন স্টেইন, মন্তব্য ট্রাম্পের। এবং বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর আরও একটি এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি সরকারি বাহিনীর। শিয়া মিলিশিয়াদের জোটকে বৈধ বাহিনীর স্বীকৃতি দিল ইরাক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফামিদা মোটুসি। কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে শোকগ্রস্ত দেশটির জনগণ। প্রিয় নেতার মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। শোককে শক্তিতে পরিণত করে বিপ্লবী এই নেতার আদর্শ বুকে ধারণ করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন অনেকে। প্রতিদিনের মতোই সূর্য উঠলেও কিউবার শনিবার সকালটি ছিল আর 10টি দিনের চেয়ে আলাদা। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে এদিন রাজধানী হাভানা সহ পুরো কিউবায় শুরু হয় পূর্ব ঘোষিত 9 দিনের শোক। ভোর না হতেই রাস্তায় জড়ো হতে শুরু করে শোকাচ্ছন্ন সাধারণ মানুষ। প্রিয় নেতার মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে অফিসগামী সাধারণ মানুষ সবার কাছেই ক্যাস্ট্রোর মৃত্যুর খবরটি এখনো যেন অবিশ্বাস্য। তার মতো এমন একজন ঐতিহাসিক ব্যক্তির মৃত্যুর পর কিউবার সামনের দিনগুলো কেমন যাবে সেটি আসলে দেখার বিষয়। তার চলে যাওয়াটা সত্যি কষ্টের। এরকম একজন নেতা আর কোনোদিন পৃথিবীর বুকে জন্মাবেন না। বিপ্লবী এই নেতার মৃত্যুতে শনিবার সকালে রাজধানী হাভানায় শোক র্যালি বের করে হাভানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ফিদেল ক্যাস্ট্রোর ছবি এবং জাতীয় পতাকা হাতে নিয়ে আমি ফিদেল আমরা ফিদেল বলে স্লোগান দিতে দেখা যায় তাদের। প্রিয় নেতার মৃত্যুকে স্মরণ করে হাভানার গির্জাগুলোতে মোমবাতি জ্বালান সাধারণ মানুষ। তার আত্মার শান্তি কামনা করে করেন বিশেষ প্রার্থনা। তিনি এমন একজন নেতা ছিলেন যিনি সবসময় আমাদেরকে সাহায্য করে গেছেন। কিউবার সাধারণ মানুষের দুঃসময়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এদিকে ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুর পর শনিবার তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিস্তারিত সময়সূচি ও পরিকল্পনার কথা জানানো হয়। আগামী 28 ও 29 নভেম্বর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য হাভানার হোসে মার্তি মেমোরিয়ালে রাখা হবে ক্যাস্ট্রোর মরদেহ। এরপর টানা 4 দিন তার মরদেহবাহী কফিন দেশটির বিভিন্ন শহর প্রদক্ষিণ শেষে আগামী 4 ডিসেম্বর কিউবার সান্তিয়াগো দে কিউবা শহরের সান্তা ইফিজেনিয়া কবরস্থানে সমাহিত করা হবে মৃত্যুঞ্জয়ী এই বিপ্লবী নেতাকে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে বিশ্বের বিভিন্ন প্রান্তে লাখো মানুষের শোক ও শ্রদ্ধা জানানো অব্যাহত রয়েছে। অসাম্প্রদায়িক চেতনার পৃথিবী ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ফিদেলের রাজনৈতিক দর্শন ও আদর্শ যুগে যুগে মানুষকে পথ দেখাবে বলে মনে করছেন তার অনুসারীরা। ফিদেলের মৃত্যুতে ক্যাস্ট্রো পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সমাজতান্ত্রিক কিউবার চিরবৈরী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। অন্যদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিদেল ক্যাস্ট্রোকে একজন নৃশংস একনায়ক বলে মন্তব্য করেছেন। সাম্যবাদের স্বপ্ন সঞ্চারক ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে শোকাহত বিশ্বের নানা প্রান্তের মানুষ। শনিবার মস্কোয় কিউবা দূতাবাসের সামনে বিংশ শতাব্দীর অন্যতম বিপ্লবী ও আদর্শিক নেতার প্রতি শ্রদ্ধা জানান রুশ নাগরিকেরা। তিনি শুধু স্বপ্ন দেখেননি, মার্কিনীদের রক্তচক্ষু উপেক্ষা করে তা বাস্তবায়নও করেছিলেন। তার ভাষণ পুরো পৃথিবীর বঞ্চিত মানুষকে উজ্জীবিত করেছে। কিউবানরা নয়, আমি বলবো বিশ্ববাসী একজন পথ নির্দেশককে হারালো। আমি ছেলেবেলা থেকেই ফিদেলকে দেখে ও তাকে জেনে মুগ্ধ হয়েছি। তার মতো করেই ভাবতে শিখেছি। চে গুয়েভারার অসমাপ্ত কাজ তিনি অনেক দূর এগিয়ে নিয়েছেন। ফিদেলের মৃত্যু নেই, তিনি বারবার ফিরে আসবেন। আদর্শ ভিত্তিক সমাজ ও পৃথিবী গড়তে লড়াই করে যাওয়া এই সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মেক্সিকো, আর্জেন্টিনা ও বলিভিয়ার মানুষেরাও। ভারতের নয়াদিল্লি ও ত্রিপুরার সমাজতান্ত্রিক আদর্শের রাজনৈতিক দলের নেতারাও ফিদেল ক্যাস্ট্রোর প্রতি শ্রদ্ধা জানান। তার জীবন দর্শন ও আদর্শ পৃথিবীর শ্রমজীবী মানুষকে যুগে যুগে আলোর পথ দেখাবে বলে মন্তব্য করেন তারা।
সদা হাস্যময় ফিদেলের গুণমুগ্ধ ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। লাতিন আমেরিকার সমাজতান্ত্রিক এই গুরুর সঙ্গে 1986 সালে প্রথমবার দেখা করেই তার সঙ্গে হৃদ্যতা গড়ে ওঠে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার। সময়ের পরিক্রমায় দুজনের সম্পর্ক আরো উষ্ণ হয়। ম্যারাডোনাকে মাদকের হাত থেকে ফেরাতে অনন্য ভূমিকা ছিল ফিদেলের, তাই কিউবান এই বিপ্লবীর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি ম্যারাডোনার কাছে। ফিদেলকে আমি বাবার মতো শ্রদ্ধা করতাম। তিনি আমার দীর্ঘদিনের বন্ধু ও পরম বিশ্বস্ত ছিলেন। আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন ফিদেল। তার মৃত্যুতে আমি গভীর শোকাহত। আমার স্মৃতিতে চিরন্তন হয়ে থাকবেন ফিদেল। কিউবান এই বিপ্লবীর মৃত্যুতে বিবৃতি দিয়ে ক্যাস্ট্রো পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবৃতিতে ওবামা বলেন, ক্যাস্ট্রোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, তবে বিশ্বের অন্যতম প্রভাবশালী এই নেতার মূল্যায়নের ভার রইল ইতিহাসের ওপর। ওবামার মেয়াদেই 5 দশকের বৈরিতা ভুলে সমাজতান্ত্রিক কিউবার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে যুক্তরাষ্ট্র। ফিদেল সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য এমন নিরপেক্ষ হলেও তাকে নৃশংস একনায়ক বলে আখ্যা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মৃত্যুর মধ্য দিয়ে কিউবায় দীর্ঘদিনের বিভীষিকার অবসান হবে বলেও মন্তব্য করেন তিনি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মহান এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে কিউবার জাতি গঠন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আজীবন সংগ্রামী ও মহানায়ক বলে উল্লেখ করেন। ফিদেলের মৃত্যুতে শোক জানিয়ে তাকে ভিয়েতনামের অকৃত্রিম বন্ধু বলে উল্লেখ করেছে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি। এদিকে কিউবায় মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করলেও দেশটিকে বহির্বিশ্বের আগ্রাসন থেকে রক্ষার জন্য ফিদেলের সাহসী নেতৃত্বের প্রশংসা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। কিউবান এই নেতাকে গণমানুষের অনুপ্রেরণার উৎস উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। কর্মদক্ষতা না থাকায় ফ্রি ভিসায় কাতারে গিয়ে বিপাকে অনেক বাংলাদেশি শ্রমিক। নির্ধারিত কোম্পানির অধীনে নিয়োগের পরামর্শ রাষ্ট্রদূতের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট পুনর্গণনার প্রক্রিয়ায় গ্রিন পার্টির জিল স্টেইনের সঙ্গে অংশ নেওয়ার কথা জানিয়েছে হিলারি শিবির। উইসকনসিনের মতো পেনসিলভানিয়া ও মিশিগানেও ভোট পুনর্গণনার আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন জিল স্টেইন। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিল স্টেইনের এই উদ্যোগকে অসৎ উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে বলেছেন, নিজের তহবিল শক্ত করতেই স্টেইন সমর্থকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন। গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইনের আবেদনের পরিপ্রেক্ষিতে উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট পুনর্গণনা শুরু হয়েছে, যা শেষ হবে 13 ডিসেম্বর। সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিং এর মাধ্যমে ফলাফল প্রভাবিত করার অভিযোগ ওঠার পর এ রাজ্যের মতো পেনসিলভানিয়া ও মিশিগানেও ভোট পুনর্গণনার আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন স্টেইন। পেনসিলভানিয়ায় আবেদনের শেষ সময় সোমবার আর মিশিগানে বুধবার। স্টেইন আশা করছেন তার আগেই প্রয়োজনীয় $70 লাখ সংগ্রহ করতে পারবেন তিনি। ইতোমধ্যে সংগৃহীত অর্থের পরিমাণ $53 লাখ ছাড়িয়েছে। ভোট পুনর্গণনার সময় প্রত্যেক প্রার্থীর প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট পুনরায় গণনার প্রক্রিয়ায় জিল স্টেইনের গ্রিন পার্টির সঙ্গে অংশ নেওয়ার কথা জানিয়েছে হিলারি শিবির। হিলারি নির্বাচন পরিচালনা দলের আইনজীবী মার্ক এলিয়াস জানিয়েছেন, অন্য দুটি রাজ্যের ভোট পুনর্গণনায়ও তারা অংশ নেবেন। তবে ইলেকটোরাল ভোটে ট্রাম্পের চেয়ে হিলারির ব্যবধান এত বেশি যে নির্বাচনের ফলাফল পাল্টাতে হলে হিলারিকে 3টি অঙ্গরাজ্যেই জয়ী হতে হবে। তবে হিলারির এমন সিদ্ধান্তের পরপরই তীব্র প্রতিক্রিয়া জানান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, নির্বাচনের ফলাফল মেনে নিয়ে হিলারি তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। সেটা ভুলে এখন এ পুনর্গণনার ষড়যন্ত্রে যোগ দিয়েছে নীতিহীন ডেমোক্র্যাটরা। তিনি আরো বলেন, নিজের পকেট ভারী করতেই স্টেইন তার সমর্থকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন। এদিকে উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগানে বিদেশি হ্যাকাররা ভোটের ফলাফল প্রভাবিত করেছে বলে কয়েকজন কম্পিউটার বিজ্ঞানী ও আইনজীবীর অভিযোগ উড়িয়ে দিয়েছে ওবামা প্রশাসন। ভোট পুনর্গণনাকে অযৌক্তিক উল্লেখ করে হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা পলিটিকো সাময়িকীকে জানান, নির্বাচনে দেশের জনমতের নিখুঁত প্রতিফলন ঘটেছে এবং সরকার কোনো রকমের কারচুপি বা হ্যাকিং এর প্রমাণ পায়নি। এছাড়াও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই সাইবার হ্যাকিং এর সাথে রাশিয়া জড়িত এমন কথা ছড়ানো হয়েছে। তবে রাশিয়ার জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানান হোয়াইট হাউসের ওই কর্মকর্তা। সিরিয়ার আসাদ বিরোধী বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় একটি জেলার নিয়ন্ত্রণে গ্রহণের দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। মাস্কেন হানানো নামের ওই এলাকার দখলকে আসাদ সরকারের তাৎপর্যপূর্ণ বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। বিদ্রোহী গোষ্ঠীদের রসদ সরবরাহ ঠেকাতে মাস্কেন হানানাতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি কর্তৃপক্ষের। সহিংসতাপূর্ণ আলেপ্পো শহরের পশ্চিমাঞ্চলকে বিদ্রোহী মুক্ত করতে গেল 15 নভেম্বর সামরিক অভিযান শুরু করে সিরীয় বাহিনী। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, চলতি অভিযানে এরই মধ্যে 27 শিশু সহ 212 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। 2012 সালে আলেপ্পো শহরে একাংশের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা।
ইরাকের পার্লামেন্টে শিয়া মিলিশিয়াদের জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসকে সেনাবাহিনীর স্বীকৃতি দিয়েছে দেশটির সরকার। শনিবার ইরাকের পার্লামেন্টে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস কমিশন গঠনকে বৈধতা দিতে একটি বিল উত্থাপন করা হয়। বিলটি পার্লামেন্টে 327 সদস্যের মধ্যে 208 জনের সমর্থন পেয়ে পাশ হয়। এর ফলে এখন থেকে শিয়া মিলিশিয়ারা সেনাবাহিনী ও পুলিশের মতোই বেতন ও পেনশন ভোগ করতে পারবেন। তবে সমালোচকদের মতে এই বিল পাশ হয় যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সাম্প্রদায়িক বিভেদ আরও স্পষ্ট হবে। অন্যদিকে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এই আইনকে স্বাগত জানিয়ে বলেছেন, এ বাহিনী সকল ইরাকিদের রক্ষায় কাজ করবে। বর্তমানে শিয়া মিলিশিয়ার সংখ্যা 1 লাখেরও বেশি, যাদের বেশিরভাগ মসুলে আইএস বিরোধী অভিযানে লড়ছে। ইরাকে আইএসের সবশেষ ঘাঁটি উত্তরাঞ্চলীয় শহর মসুল পুনর্দখল নিতে গত মাসে অভিযান শুরু করে যৌথ বাহিনী। অভিযান শুরুর 1 মাসের মধ্যেই কুর্দি পেশমার্কা বাহিনীর সহায়তায় মসুলের পূর্ব ও উত্তরাংশের বেশ কিছু এলাকা আইএস মুক্ত করা সম্ভব হয়েছে। তবে আইএস জঙ্গিরা এসব এলাকা থেকে পিছু হটলেও তাদের পুঁতে রাখা মাইন সরাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে কুর্দি যোদ্ধারা। অন্যদিকে লড়াই ক্রমেই তীব্র হয়, বাড়ছে উদ্বাস্তুর সংখ্যা। ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলের কেন্দ্রে জনবসতি কিছুটা বেশি হলেও আশপাশের অধিকাংশ এলাকাই ধুধু প্রান্তর। 2014 সালের জুনে দখলে নেয়ার পর থেকেই শহরটির বাসিন্দাদের প্রায় অবরুদ্ধ করে রাখে আইএস। গত 17 অক্টোবর যৌথ বাহিনী অভিযান শুরুর পর থেকে অবরুদ্ধ বাসিন্দাদের অনেকেই নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন। মসুলের পূর্ব দিকে কম জনবসতিপূর্ণ এলাকায় থাকা এই পরিবারটি শিশুদের নিয়ে 20 কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়েছে। মরুভূমিতে গাড়ির জন্য অপেক্ষারত পরিবারটির গন্তব্য সিরীয় সীমান্তের দিকে নিরাপদ কোনো আশ্রয় শিবির। আমরা 17 দিন গৃহবন্দী ছিলাম। বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করলে আমাদের হত্যার হুমকি দিয়েছিল জঙ্গিরা। সেনারা আমাদের এলাকায় প্রবেশের পর বেরোনোর সুযোগ পেয়েছি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে আইএস বিরোধী অভিযান শুরুর পর 10 লাখ অভিবাসীর মসুলের অন্তত 76,000 মানুষ উদ্বাস্তু হয়েছে। নিরাপত্তা শঙ্কায় প্রতিদিনই বাসস্থান ছাড়ছে অসংখ্য মানুষ। ইউএনএইচসিআর সহ কয়েকটি সাহায্য সংস্থা মসুলের পশ্চিম দিকে 20,000 মানুষের আশ্রয়ের উপযোগী কয়েকটি শিবির খুললেও এরই মধ্যে সেখানে উদ্বাস্তুর সংখ্যা 50,000 ছাড়িয়েছে। এ পর্যন্ত আইএস মুক্ত করা বেশিরভাগ এলাকাতেই জনবসতি কম থাকায় যৌথ বাহিনীর পুনর্দখলে নেওয়া সহজ হয়েছে। এক্ষেত্রে ব্যতিক্রম মসুলের উত্তরাঞ্চলে ঘনবসতিপূর্ণ শহর বাসিকা। সম্প্রতি শহরটি যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে এলেও আশপাশে আইএস জঙ্গিদের পুঁতে রাখা 2000-এরও বেশি ল্যান্ড মাইন অপসারণকে অন্যতম চ্যালেঞ্জ মনে করছে কুর্দি বাহিনী। অসংখ্য ল্যান্ডমাইন পুঁতে রাখার কারণে বাসিকা এখনো বাসিন্দাদের ফিরে আসার জন্য নিরাপদ নয়। মাইনগুলো সরাতে চিরুনি অভিযান শুরু করেছি আমরা। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি চলতি বছর শেষ হওয়ার আগেই মসুল পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব বলে ঘোষণা দিলেও আইএসের আত্মঘাতী ও চোরাগোপ্তা হামলা যৌথ বাহিনীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। রাহেল শরীফের মেয়াদ শেষ হয় শনিবার। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জাভেদকে এ নিয়োগ দেন। পাকিস্তানের ক্ষমতাধর এই পদে কে বসতে যাচ্ছেন তা নিয়ে সপ্তাহ ধরেই চলছিল জল্পনা কল্পনা। অবশেষে সেনাবাহিনীর প্রশিক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিদর্শক কামার জাভেদ বাজওয়াকেই নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়াও এদিন জয়েন্ট চিফ অব স্টাফ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল জুবায়ের মেহমুদ হায়াতকে নিয়োগ দেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। দুজনেই আগামী মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে। ভারতের পাঞ্জাব প্রদেশের নাভা কেন্দ্রীয় কারাগারে হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। এ সময় জেল ভেঙে খলিস্তানপন্থী শীর্ষ শিখ নেতা সহ 4 জন পালিয়ে গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, পুলিশের পোশাক পরিহিত অন্তত 10 অস্ত্রধারী রোববার সকালে এ হামলা চালায়। এ সময় কারারক্ষীদের লক্ষ্য করে গুলি করে তারা। এ সময় খালিস্তান লিবারেশন ফোর্সের প্রধান হারমিন্দর সিং পালিয়ে যেতে সক্ষম হয়। সন্ত্রাসবাদী একাধিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2014 সালে দিল্লির বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় হারমিন্দরকে। পলাতকদের ধরতে রাজ্য জুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ। चुनावों में गड़बड़ी करवा सकते हैं और जिस तरीके से इनको छुड़ाया गया है। মদ পান করতে চাইলে ভারতের বিহার রাজ্য ছাড়তে হবে বলে ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। শনিবার রাজধানী পাটনায় মদ নিষিদ্ধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। আগামী বছর থেকে মদ নিষিদ্ধ দিবসের পরিবর্তে নেশামুক্ত দিবস পালন করার তাগিদ দেন নীতিশ কুমার। ভারতের অন্যান্য রাজ্য ও প্রতিবেশী দেশ নেপাল থেকে অবৈধভাবে আসা মদ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিধানসভা নির্বাচনের আগে মাদকসেবী স্বামীর হাতে নির্যাতনের শিকার নারীদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী গেল বছর এপ্রিল থেকে বিহারে মদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন মুখ্যমন্ত্রী। ভারত থেকে ওয়াগা সীমান্ত ক্রসিং ও করাচি বন্দরের মাধ্যমে তুলা ও সবজি সহ অন্যান্য কৃষি পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে পাকিস্তানের উদ্ভিদ সংরক্ষণ অধিদপ্তর। ভবিষ্যতে আমদানির জন্য অনুমতিপত্র প্রদানও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে দেশীয় বাজারে এসব কৃষি পণ্যের ঘাটতি দেখা দিলে আমদানি কার্যক্রম পুনরায় শুরু হতে পারে বলে জানান সংস্থার মহাপরিচালক সাহাবজাদা ইমরান শামী। তুলা আমদানিকারক ও শুল্ক বিভাগের কর্মকর্তাদের অভিযোগ, কোনো ধরনের সতর্ক বার্তা বা লিখিত আদেশ ছাড়াই এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তানি দৈনিক ডন জানায়, বুধবার সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় পাকিস্তানি সেনা ও বেসামরিক মানুষের হতাহতের ঘটনার পর এ পদক্ষেপ নিল দেশটি। মিয়ানমারের ইয়াঙ্গুনের অভিবাসন কার্যালয় ও এর বাইরে বোমা বিস্ফোরণের ঘটনায় ৩ সন্দেহভাজনকে আটক করেছে দেশটির পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের সবাই মুসলিম বলে জানানো হয়। শুক্রবার রাতে স্থানীয় একটি সরকারি ভবনে বোমা পেতে রাখার সময় তাদের আটক করা হয় বলে দাবি পুলিশের। তাদের সঙ্গে রাখাইন রাজ্যের সন্ত্রাসী গোষ্ঠীদের কোনো যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর সরকারি বাহিনীর নির্যাতনের অভিযোগের মধ্যেই ওই ৩ ব্যক্তি আটক হলেন। এ রাজ্যে সাম্প্রতিক সেনা হামলা ও নির্যাতনের ৮০-রও বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ক গিউনহায়ের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত। সেউলে ১৩ লাখ মানুষের বিক্ষোভ। কাজ না জেনে ফ্রি ভিসায় কাতারে যেয়ে বিপাকে পড়ছেন অনেক বাংলাদেশি শ্রমিক। একই সঙ্গে সে দেশের ভাষা না জানার কারণে চরম দুর্ভোগে পড়েন তারা। এদিকে কাতারে কোনো ফ্রি ভিসা নেই উল্লেখ করে বাংলাদেশি শ্রমিকদের নির্ধারিত কোম্পানির অধীনে কাজ নিয়ে আসার পরামর্শ দিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একটু বাড়তি আয়ের জন্য পরিবার আর নিজ মাতৃভূমি ছেড়ে কাতারের শ্রমিকদের এই হাড়ভাঙা পরিশ্রম। তাদের অধিকার রক্ষায় নতুন শ্রম আইন কার্যকর করতে যাচ্ছে কাতার সরকার। নতুন আইন কার্যকর হলে জীবনমান উন্নয়ন সহ আগের চেয়ে আরো বেশি পারিশ্রমিক পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রবাসী বাঙালিরা। যদি সমায়নটা হয় আর এবং কি আমাদের জন্য ওই এক জায়গা থেকে আরেক মালিকের কাছে চেঞ্জ হইতে পারে, তাহলে আমাদের বেতনও পাবো ভালো করে। 50,000 টাকা বেতন পাবো কিংবা 40,000 টাকা বেতন পাবো। এই কাজ জানলে কাজ যাই না যদি বাংলাদেশ থেকে আসে তাহলে মোটামুটি এনে ভালো লাভবান। কর্মদক্ষতা এটা আমি প্রমাণ করতে পারবো এবং আমার স্যালারি স্ট্রাকচার অনেক ভালো হবে। হয়তো দেখা গেল আমি যা পাচ্ছি এখানে তার চেয়ে দ্বিগুণ অন্য জায়গায় পাবো। এদিকে নতুন এ আইন কার্যকর হলে প্রবাসী ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ বাংলাদেশি শ্রমিকদের নিজ প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পারবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা। অন্যান্য কোম্পানিতে যারা আছে তার থেকে যে আমরা কভার চেঞ্জ করে আমাদের প্রতিষ্ঠানে আনতে পারি তাহলে আমাদের আত্মীয়স্বজনরাও উপকৃত হবে, আমরাও উপকৃত হব। আর এ আইন কার্যকর হলে প্রবাসীরা আগের চেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার পাশাপাশি তাদের পছন্দ মতো কাজ খুঁজে নিতে পারবেন বলে জানালেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর। বর্তমান প্রচলিত নিয়মে চুক্তির মেয়াদ শেষ হলেও স্পন্সরের অনুমতি ছাড়া ওই ব্যক্তি এই কর্মী অন্য কোনো স্পন্সরের যে স্পন্সর সে পছন্দ করছে বা ভালো বেতন পাচ্ছে তার কাছে যাওয়ার সুযোগ ছিল না। এই আইনের সংশোধিত আইনের মাধ্যমে সে তার পছন্দ মতো যে কোনো স্পন্সর খুঁজে নিতে পারবে। গত বছর বহু প্রতীক্ষিত নিয়োগ পরিবর্তন আইনের অনুমোদন দেয় কাতারের মন্ত্রিপরিষদ। চলতি মাসে কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী 19 ডিসেম্বর এই আইনটি কার্যকরের কথা রয়েছে। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী কাতারে বর্তমানে প্রায় 2 লাখ প্রবাসী বাঙালি কর্মরত রয়েছেন, আর দেশটি থেকে বছরে রেমিটেন্স আয় প্রায় 250 কোটি টাকা। সময় সংবাদ, কাতার। ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশের একটি স্টেশনে যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ব্যাপক প্রাণহানির ঘটনায় রেলওয়ের 3 কর্মকর্তাকে আটক করা হয়েছে। শনিবার তাদের আটকের কথা জানান প্রদেশের প্রসিকিউটর জেনারেল হায়দার আসিয়াবি। ইরানের বিচার বিভাগের প্রধানের লিখিত বার্তা অনুসারে এ পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়া জাতীয় সংসদে ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী আব্বাস আখন্দির পদত্যাগের দাবিতে জাতীয় সংসদে একটি প্রস্তাব তোলা হয়েছে।
ট্রেন দুর্ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। গেল শুক্রবারের ভয়াবহ ওই দুর্ঘটনায় অন্তত ৪৫ জন নিহত ও আহত হয় শতাধিক আরোহী। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের পদত্যাগের দাবিতে দেশটিতে আন্দোলন প্রতিবাদ অব্যাহত রয়েছে। শনিবারও প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে রাজধানী সিউলে বিক্ষোভ করেন রেকর্ড প্রায় ১৩ লাখ মানুষ। এছাড়াও এদিন দক্ষিণ কোরিয়ার অন্যান্য শহরেও আরও অন্তত ৫ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন বলে জানায় দেশটির স্থানীয় গণমাধ্যম। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের পদত্যাগের দাবিতে গত প্রায় ৫ সপ্তাহ ধরে চলা এই আন্দোলনকে দক্ষিণ কোরিয়ার ইতিহাসের বৃহত্তম সরকার বিরোধী আন্দোলন বলে দাবি করা হচ্ছে। এ অবস্থায় পরপর দুবার জাতির কাছে ক্ষমা চাইলেও কোনো অবস্থাতেই পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার এই প্রেসিডেন্ট। ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় সৌদি জোটের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় শনিবার রাজধানী সানা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে হুদাইদা প্রদেশের আল মারাউইয়ার একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। এতে নারী ও শিশু সহ অন্তত ১২ জন নিহত হয়। একই দিন হুদাইদা প্রদেশের আরও একটি এলাকায় সৌদি জোটের বিমান হামলায় এক নারী ও এক কিশোরী নিহত হয়, আহত হয় ২ জন। এদিন তাইস প্রদেশের ধুবাব জেলায় পরপর ৪টি বিমান হামলা চালায় জোটটি, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবু মনসুর হাদিকে পুনরায় ক্ষমতায় আনতে ২০১৫ সালের মার্চ মাস থেকে হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। ইসরায়েলের ভয়াবহ দাবানল পশ্চিম তীরের দিকে ধেয়ে যাওয়ায় ইসরায়েলি দমকল কর্মীদের সহায়তায় এগিয়ে এসেছে ফিলিস্তিনি ফায়ার সার্ভিসের কর্মীরা। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে গেল ২৪ ঘণ্টায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পাঠিয়েছে ফিলিস্তিন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ইসরায়েলি ফায়ার সার্ভিসের সহায়তায় গ্রিস, রাশিয়া, ফ্রান্স ও কানাডার পর নতুন করে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। গেল ৫ দিন ধরে চলা দাবানল তীব্র গতিতে ছড়িয়ে পড়ায় রামাল্লা শহরের কাছে হালামিশ বসতি থেকে অন্তত ১,০০০ মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। দাবানলে ধ্বংস হয়েছে প্রায় অর্ধশত ঘরবাড়ি। এদিকে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র, তবে তাদের কারো পরিচয় প্রকাশ করা হয়নি। নিউজিল্যান্ডের উপকূলীয় এলাকায় মাছ ধরা ট্রলার ডুবিতে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত একাধিক ব্যক্তির মরদেহ স্রোতে ভেসে গেছে বলে ধারণা করছে পুলিশ। শনিবার ১১ জন আরোহী নিয়ে ডুবে যায় ট্রলারটি। অকল্যান্ড উপদ্বীপের কাছ থেকে ৩ জনকে জীবিত উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃপক্ষ জানায় খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। Capsized boat. Apart from the skipper, were of Pacific Island ethnicity. ক্যারিবীয় সাগরে সৃষ্ট হারিকেন ওটোর আঘাতে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে দেশটির ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে দাবি করা হচ্ছে ওটোকে। কোস্টারিকা উপকূল অতিক্রমের পর হারিকেন ওটো এখন অনেকটাই দুর্বল হয়ে সামুদ্রিক ঝড়ে পরিণত হয়েছে এবং নিকারাগুয়া উপকূলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। এদিকে হারিকেনের আঘাতে কোস্টারিকায় নিহতদের বেশিরভাগই দেশটির বাগাসাস এবং উপালা অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে। উপকূল অতিক্রম করে গেলেও প্রতিকূল আবহাওয়ার কারণে এখনও সেখানকার বাসিন্দাদের চলাচলে নিষেধাজ্ঞা বহাল রেখেছে কোস্টারিকার পুলিশ। দেখছেন আন্তর্জাতিক সময়। মাঝমাত্রায় আক্রান্ত হয়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভারী বৃষ্টিপাত ও খারাপ আবহাওয়ার কারণে বিশেষ এক ধরনের হাঁপানি রোগে মৃত্যু হয় তাদের। এছাড়াও গুরুতর অবস্থায় ৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে প্রায় ৮,০০০ মানুষ হাসপাতালে সেবা নিচ্ছেন। তারা জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছেন। এছাড়াও তাদের শরীরের বিভিন্ন অংশে অ্যালার্জিও দেখা গেছে। সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় ১১ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১৬ জন। শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ওয়াবেরি এলাকায় একটি বাজারের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পার্শ্ববর্তী একটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করছিলেন দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। Where a meeting between security officials was reportedly underway. Al-Shabaab militants have claimed responsibility for the blast.
সুয়েজ খালের রুশ শিল্প পার্ক এলাকার পরিধি ৮০ হেক্টর থেকে বাড়িয়ে ২০০০ হেক্টরে উন্নীত করবে মিশর। সম্প্রতি একথা জানিয়েছেন রুশ বাণিজ্যমন্ত্রী ডেনিস মান্তরভ। তিনি বলেন, ব্যবসার স্বার্থে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সুয়েজ খালের পূর্বের বন্দর সংলগ্ন রুশ অংশের পরিধি আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৭ সালের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। ২০১৮ সালের মধ্যে শিল্প পার্কের পরিধি বাড়ানো এবং বাড়তি পরিধিতে পুরোদমে কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। বন্দরের রুশ অধ্যুষিত পরিধি বাড়লে নতুন আরও ৭৭,০০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি এই শিল্পাঞ্চলের কোম্পানিগুলো থেকে রাজস্ব আয় বেড়ে দাঁড়াবে $১,১৬০ কোটি। ২ বছর আগে সুয়েজ খাল সংলগ্ন বন্দর আধুনিকায়নের ঘোষণা দেয় মিশর সরকার। শনিবার সিঙ্গাপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ২৭তম সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠান দেখতে সেখানে হাজির হন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ডরেন আরনফস্কাই ও ট্রান আহুং। তাদেরকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে শুরু করা হয় মূল অনুষ্ঠান। রাতের মঞ্চ আলোকিত হয়ে ওঠে একের পর এক জনপ্রিয় সব তারকাদের অংশগ্রহণে। অনুষ্ঠানে অতিথিদের জন্য নৈশভোজেরও আয়োজন করা হয়। চলচ্চিত্র উৎসবে ৫২টি দেশ থেকে আসা ১৬০টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। তাই এই অনুষ্ঠানকে ঘিরে দর্শকের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। মেক্সিকোর চিচেন ইৎজায় এল ক্যাস্টেলে বা কুকুলকান পিরামিডের অভ্যন্তরীণ কাঠামো আবিষ্কারের কথা জানিয়েছেন একদল গবেষক। প্রাথমিকভাবে এর একটি নকশা তৈরি করে তারা বলছেন, ভূপৃষ্ঠের ওপর ১০ মিটার উচ্চতার এই পিরামিডটি ৩০ মিটারের আরও দুটি অভ্যন্তরীণ কাঠামোর উপর তৈরি। এই আবিষ্কারের মাধ্যমে মায়ান সভ্যতার আরও অনেক কিছুই জানা যাবে বলে মনে করছেন প্রত্নতাত্ত্বিকেরা। মেক্সিকোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইউকাতান রাজ্যে চিচেন ইৎজার অবস্থান। এরই অংশ এল ক্যাস্টেলো বা কুকুলকান পিরামিড। মায়ান সভ্যতার এই নিদর্শন দেখতে প্রতিদিনই এর আশপাশে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অফ মেক্সিকো বা ইউনেমের একদল গবেষক দীর্ঘদিন থেকেই চিচেন ইৎজার এই কুকুলকান পিরামিড নিয়ে গবেষণা করছিলেন। ১৬ই নভেম্বর তারা পিরামিডের নিচের কাঠামো আবিষ্কারের কথা জানান। এই আবিষ্কারের মাধ্যমে আমরা আদি মায়ানদের সম্পর্কে কিছু ধারণা পাবো বলে আশা করছি। তা মায়ান সভ্যতার উন্নতির বিভিন্ন ধাপ জানতেও সাহায্য করবে। আমাদের সন্ধান পিরামিডের ঠিক মাঝামাঝি না হলেও এর পূর্ণাঙ্গ কাঠামো সম্পর্কে ধারণা পাওয়া গেছে। কুকুলকান পিরামিডের ভেতরে একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়ার ১ বছর পর এর কাঠামো সম্পর্কে তথ্য পাওয়া গেল। গবেষকেরা বলছেন, কাঠামো দেখে পিরামিডের নিচে কিংবা আশপাশে পানির বড় কোনো উৎস ছিল বলে ধারণা করছেন তারা। এজন্যই পিরামিডের মাঝখানে সুড়ঙ্গটি খোঁড়া হয়ে থাকতে পারে। এর অভ্যন্তরীণ কাঠামো মিশরের গিজা কিংবা অন্য পিরামিডের চেয়ে আলাদা। কুকুলকানকে ভূপৃষ্ঠের উপরে দ্বিস্তর বিশিষ্ট পিরামিড বলছেন প্রত্নতত্ত্ববিদেরা, যেখানে একটি কাঠামোর উপর ছোট পিরামিড তৈরি করে এর উপর আরও একটি কাঠামো দেওয়া হয়েছে। ভেতরে পবিত্র স্থান থাকায় ওপরের কাঠামো তৈরির সময় নিচের স্তরটি ভাঙা হয়নি বলে ধারণা তাদের। পিরামিডের ভেতরের কাঠামো দেখে মনে হয়েছে সেখানকার কিছু জায়গা খুবই পবিত্র ছিল। ধর্মগুরু বা প্রধানরা সেখানে বসে আধ্যাত্মিক যোগাযোগ রক্ষা করতেন বলে ধারণা করছি আমরা। পিরামিডের দেয়ালের নানা চিত্র মনে করিয়ে দেয় মায়ানদের হিংস্র ও আদিমতার কথা। মায়ানদের নিজস্ব ভাষা, আইনকানুন ও সংস্কৃতি ছিল বলেও জানিয়েছেন পুরাতত্ত্ববিদেরা। খ্রিস্টপূর্ব ২০০০ থেকে ২৬০০ অব্দে মায়ান সভ্যতার বিকাশ বলে ধারণা করা হলেও তা উন্নতির শিখরে পৌঁছে ২৫০ থেকে ৯০০ খ্রিস্টাব্দে। মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চল ছাড়াও এই সভ্যতার বিস্তার ছিল বেলিজ, হন্ডুরাস, গুয়াতেমালা, এল সালভাদর সহ মধ্য আমেরিকার কয়েকটি দেশে। ১৬৯৭ খ্রিস্টাব্দে মায়ান সভ্যতার এসব অঞ্চল স্পেনের উপনিবেশের অধীনে চলে যাওয়ার পর অনেক কিছুই হারিয়ে যেতে থাকে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রয়াত টাইপরাইটার আর্টিস্ট পল স্মিথ। মানসিক ও শারীরিক প্রতিবন্ধী পল তার জীবদ্দশায় টাইপ করেছেন বহু চিত্র। অবাক হচ্ছেন? হ্যাঁ দর্শক, পেন্সিল কিংবা রং তুলি দিয়ে আঁকার পরিবর্তে টাইপরাইটারের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন দৃষ্টিনন্দন নানা ধরনের চিত্র। ২০০৭ সালে মৃত্যুবরণকারী এই শিল্পীর তৈরি চিত্রকর্ম আজও অমলিন হয়ে আছে বিশ্ব দরবারে। দেখে মনে হচ্ছে এ যেন শিল্পীর হাতে আঁকা নিখুঁত কোনো চিত্রকর্ম। তবে কোনো রং তুলি দিয়ে নয়, চিত্রকর্মগুলো করা হয়েছে একটু ভিন্ন প্রক্রিয়ায়। বিস্মিত হওয়ার মতো কথা হলো, এই শিল্পী একজন মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ছিলেন। ফিলাডেলফিয়ার বাসিন্দা পল স্মিথ
1921 সালে জন্ম নেয়া পলের জীবন আর 10 জন সাধারণ মানুষের মতো নয়। খুব অল্প বয়সেই আক্রান্ত হন স্পেস্টিক সেরেব্রাল পালসি নামক দুরারোগ্য ব্যাধিতে। এর ফলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর কাজ করার ক্ষমতা সীমিত হয়ে পড়ে। স্কুলে যাওয়া তো দূরে থাক, নিজের নিয়মিত কাজগুলো নিজে ঠিকমতো করতে পারতেন না তিনি। তবে পল শারীরিকভাবে পঙ্গু হলেও তার ইচ্ছা শক্তি ছিল অত্যন্ত দৃঢ়। অসাধারণ মেধা সম্পন্ন পল টাইপরাইটার মেশিনের সাহায্যে এঁকেছেন একের পর এক নয়নাভিরাম ছবি। আর অনন্য এসব চিত্রকর্মগুলো সৃষ্টি করেছেন কেবল @ হ্যাশ, ব্র্যাকেট, আন্ডারস্কোর ও ডটের মতো সংকেতগুলো ব্যবহার করে। তার শিল্পকর্মে ফুটে উঠেছে ঘরবাড়ি ও জীবজন্তুর পাশাপাশি প্রকৃতির নান্দনিক নানা চিত্র। পলের ধারণা ছিল তার এই ক্ষমতা ঈশ্বরের আশীর্বাদ। আমাকে যদি একটা টাইপরাইটার দেওয়া হয়, আমি 12-13টির বেশি শব্দ ঠিকমতো টাইপ করতে পারবো না। আর এরকম চিত্র আঁকার কথা তো আমি ভাবতেই পারি না। কেবল ছবি আঁকা নয়, খুব ভালো দাবাও খেলতেন তিনি। বয়স বাড়ার সাথে সাথে এক পর্যায়ে তার আঙ্গুলও অচল হয়ে পড়ে, যে কারণে 2004 সালের পর আর কোনো ছবি আঁকতে পারেননি পল। 2007 সালের 25 জুন 85 বছর বয়সে এই ব্যতিক্রমী প্রতিভাধর শিল্পীর মৃত্যু হয়। মহান এই শিল্পীর মৃত্যু হলেও ফিলাডেলফিয়াবাসীর মাঝে তিনি বেঁচে আছেন তার শিল্পকর্ম দিয়ে। শিরিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে কিউবায় চলছে 9 দিনের রাষ্ট্রীয় শোক। বিশ্বের নানা প্রান্তে লাখো মানুষের শোক ও শ্রদ্ধা। উইসকনসিনের ভোট পুনর্গণনা প্রক্রিয়ায় জিল স্টেইনের সঙ্গে অংশ নেবে হিলারি শিবির। নিজের লাভের জন্য সমর্থকদের কাছ থেকে চাঁদা তুলছে স্টেইন, মন্তব্য ট্রাম্পের। এবং বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর আরও একটি এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি সরকারি বাহিনীর। শিয়া মিলিশিয়াদের জোটকে বৈধ বাহিনীর স্বীকৃতি দিল ইরাক। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।